রাজনীতির সর্বক্ষেত্রেই মানে তাদের দ্বিচারিতা রয়েছে এবং তাদের পুরো ইতিহাস ঘাটলে আমরা জানি। আমি তো বলেছি মুক্তিযুদ্ধের সময় তারা সরাসরি মানে নারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমার ধর্ষণ নিপীড়নের জন্য তারা দায়ী এবং তারা ঘাতক। সংসদে 50টা নারী সংরক্ষিত আসন আছে। পলিটিক্যাল সায়েন্সে যারা পড়ান তারা বলেন যে এই যে 50 জন তাদেরকে বলা হয় সংসদের অলংকার। এই যে শব্দটা সংসদের অলংকার বা সংসদে নারীদের জন্য সংরক্ষিত 50টা আসন, একই সাথে এই যে আবার নারীদেরকে যখন প্রার্থী হচ্ছে তখন প্রার্থিতার সুযোগ কিন্তু দেওয়া হচ্ছে না। একই সাথে আবার জামাতে বলা হচ্ছে যখন হলো যে জামাতের সর্বোচ্চ নেতা কখনো নারী হতে পারবে না, কিন্তু জামাতের আমির তার স্ত্রী কিন্তু সংরক্ষিত আসনে সিট পাবে। সে কিন্তু নারীকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু নারীকে সর্বোচ্চ আসন দেওয়া হচ্ছে না, কিন্তু ক্ষমতার জন্য তাকে কিন্তু ঠিকই ব্যবহার করা হচ্ছে। সব মিলে আসলে সংরক্ষিত যে আসনটি আছে 50টি, এটা কি নারী স্বাধীনতার অমর্যাদা? আপনি কি মনে করেন? এটার উত্তর আমি দিব। তার আগে আপাকে একটা প্রশ্ন করেছিলেন যে এটা একটু বিষয় আমি বলতে চাই যে বর্জ্য যে পরিবারের যে কর্তৃত্ব করে, ইভেন আমাদের সবচেয়ে উচ্চ পর্যায়ে যারা চাকরি করেন তার বেতনটা অনেক সময় গিয়ে স্বামীর হাতে তুলে দিতে হয়। তো এই জায়গাটা যে পরিবারে আছে আর কি, এটা তো আসলে একটা পরিবারের কাঠামোটা কি আমাদের দেশে, আপনি জন্মে থেকে এই কাঠামো কি দিচ্ছেন? আমাদের পরিবারের কাঠামোটা হচ্ছে পিতৃতান্ত্রিক কাঠামো। এবং আমি একটু ইন্টারাপ্ট করি আপা, বেতন তো অনেক পরের কথা। আজকে এমনও পরিবার আছে যেখানে বলা হয় 3 পিস না পরে তুমি কাজ করতে পারবে না, তোমাকে কাজ করতে হলে তোমাকে এই ড্রেসটা পরে, এই ড্রেসই পরে তোমাকে কাজ করতে হবে, তুমি ঘরে যা পড়ার পরো। এই ধরনের কথাও নারীদের শুনতে হয়। এখন এটা তো পুরোপুরি বর্জ্য পারিবারিক ব্যবস্থা একটা। এই বর্জ্য পারিবারিক কাঠামো রেখে এবং এই বর্জ্য সিস্টেম রেখে, পুরুষতান্ত্রিক ব্যবস্থা রেখে নারীদের খুব বেশি অগ্রগতি সম্ভব না। কিন্তু নারীরা তারপরেও কিভাবে এগিয়ে যাচ্ছে? নারীরা বাংলাদেশের প্রত্যেকটা লড়াই সংগ্রামে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত। এবং আমি সবচেয়ে গুরুত্বের সাথে বিবেচনা করতে চাই শ্রমিক নারীদের। বিশেষ করে দেখেন, একজন মধ্যবিত্ত নারী লড়াই করছে, এটা ঠিক আছে, কিন্তু একটা শ্রমিক নারী সব ভেঙে চুরমার করে দিছে সমাজের সব ব্যবস্থাকে। এখনো অর্থনৈতিক কন্ট্রিবিউশন ঠিক আছে, কিন্তু একটা শ্রমিক নারী যখন কারখানায় যাচ্ছে, পুঁজিপতিরা নিশ্চয়ই নারী মুক্তির প্রশ্ন চিন্তা রেখে শ্রমিককে কারখানায় কাজ দেয় না, তার বেশি মুনাফার আশা থেকে তাকে বেশি কাজ করানোর জন্য। কিন্তু নারীরা কিন্তু এটা মানে সমাজের পুরা কাঠামোটাকে, এই যে পুরুষতান্ত্রিক কাঠামোটা, নারী শ্রমিকরা ভেঙে দিতে পারে। আপনি রাত 3টার সময় চাইলেও আপনার প্রয়োজন হলে বাইরে যেতে হলে একজন পুরুষের সহযোগিতা লাগবে, কিন্তু নারী শ্রমিকরা রাত 3টার সময় কাজ করে যৌথভাবে রাস্তা দিয়ে হেঁটে আসে। ফলে দেখেন, আমাদের সমাজ ব্যবস্থার এই যে একটা আমূল পরিবর্তন খুব সচেতনভাবে সংগ্রাম করে সে আনছে, তার জীবন সংগ্রামের প্রয়োজনে সে কিন্তু একটা আমূল পরিবর্তন এনেছে। ফলে নারী শ্রমিকদের এই নারী মুক্তির লড়াইয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান বলে আমি মনে করি, এবং সামনের লড়াইয়ে নারী শ্রমিকদেরকেই যুক্ত করতে হবে এবং আমাদের যারা মধ্যবিত্ত নারী আছে তাদের সাথে যুক্ত হয়ে একটা লড়াই এখানে নারীদের করতে হবে। এখন দ্বিতীয় কথা হচ্ছে মানে শুধু রাষ্ট্রবিজ্ঞানের কথায় না, 50টা নারী আসন তো একটু অমর্যাদার। এই জন্য এই নারী আসনগুলো কিন্তু পুরুষ এমপিরাই ঠিক করবেন, এবং তার যারা অধিকাংশ 2-1 জন ছাড়া অধিকাংশরাই হচ্ছে খুবই পুরুষতান্ত্রিক, কাঠামোটাই পুরুষতান্ত্রিক। আপনি আমাদের সংসদ থেকে শুরু করে আমাদের আইন প্রণয়ন ক্ষেত্র বা সব জায়গায় আপনি যান, আমাদের আইন মানে আমাদের ধর্ষণ বিরোধী আইন, এগুলো সবগুলো আপনি দেখবেন ভয়ঙ্কর পুরুষতান্ত্রিক। আমাদের স্কুল, সেখানেও কিন্তু নারী পুরুষ কিভাবে শিখায়, এটা কিন্তু সমাজ শিখায়। একটা শিশু কিন্তু জানে না সে নারী না পুরুষ, কিন্তু সমাজ তাকে বাধ্য করে শিখতে বা বলতে যে তুমি নারী, তুমি পুরুষ, তোমার আধিপত্য খাটবে, এগুলো। তো ফলে হচ্ছে এটা একটু অলংকারিক। এবং আমরা তো দীর্ঘদিন ধরে এটা সরাসরি নির্বাচন দাবি করছি যে 50টা এটা বাড়ানো হোক এবং সরাসরি নির্বাচন করে নারীরা এখানে দিতে আসুক। এখন এখানে যদি সরাসরি নির্বাচনের একটা বিষয় থাকতো, তাহলে ধরেন সব দল মানে যে কেউ এখানে অংশগ্রহণ করে নির্বাচনে অংশগ্রহণ করতে, এবং নির্বাচনের মাধ্যমে তাকে নির্বাচিত। সংরক্ষিতটা বাংলাদেশের প্রেক্ষাপটে আর্থসামাজিক এবং মানে যে ধরনের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সংরক্ষিত আসন এখনো দরকার আছে, কিন্তু এটা সরাসরি নির্বাচনের মাধ্যমে আসা দরকার। এবং যেটা হচ্ছে তাইলে হচ্ছে যে সরাসরি এমপি নির্বাচিত হবে সে কিন্তু কোনো পুরুষ এমপির কাছে তার কাছে দায়বদ্ধ থাকতে হবে না। এখন তো পুরুষ এমপিরা নিজের ইচ্ছা মতো, এবং আমার মনে হয় যারা পাবেন এমপি তারাও কিন্তু মানে এখানে কিন্তু অনেক দেন দরবার হবে,
এবং তাদের অনুগত কারা তাদেরকে এমপি নির্বাচন করবে, এবং এখানে যারা লড়াকু সংগ্রামী এবং সঠিক তারা অনেকেই নির্বাচিত এখানে হবেন না। ফলে আমার মনে হয় এই জায়গাটা চেঞ্জ করে, এটা তো সংসদ ইচ্ছা করলে পারতো, এখনো পারতো যে মানে আমরা এটা সরাসরি এভাবে নিব না, আমরা সরাসরি নির্বাচন, দীর্ঘদিন নারী মুক্তি লড়াইয়ে যারা যুক্ত আছেন তারা সরাসরি নির্বাচনটা দাবি করছেন সেই দেবে, এবং লড়াই করার মাধ্যমে আসলেই কিন্তু সেটা অনেক বেশি উপযুক্ত হইতেন আর কি। আর এই জন্যই হচ্ছে এই জায়গাটা আমরা সরাসরি হচ্ছে মানে নির্বাচনের মাধ্যমে আসার দাবি আসলে আমরা দীর্ঘদিন ধরে করছি। এখানে আরেকটা একটা ছোট্ট একটা প্রশ্ন এর সাথেই ছিল যে একজন দলীয় প্রধান যখন বলেন যে সেই দলের প্রধান কখনো নারী হতে পারবেন না, কিন্তু যখন সংরক্ষিত আসন দেওয়া হয় সেই আসনটাকে সে কিন্তু নারীকেই দিচ্ছে, তার মানে কি নারীকে উনাদের তো সব কথার মধ্যে ঐতিহাসিকভাবে দ্বিচারিতা আছে, এবং ওনারা কিন্তু ঐতিহাসিকভাবেই এই মানে রাজনীতির সর্বক্ষেত্রেই মানে তাদের দ্বিচারিতা রয়েছে, এবং তাদের পুরো ইতিহাস ঘাটলে আমরা জানি। আমি তো বলেছি মুক্তিযুদ্ধের সময় তারা সরাসরি মানে নারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমার ধর্ষণ নিপীড়নের জন্য তারা দায়ী এবং তারা ঘাতক। তো আজকে পুরো ইতিহাসটা থেকে এখন পর্যন্ত তাদের মধ্যে প্রচন্ড দ্বিচারিতা আছে। এই মানে তাদের ফেসবুকে বা তাদের টুইট করতেছে সংক্ষেপে যাব সেই জায়গাগুলো তাদের দ্বিচারিতা আছে, ফলে এটা প্রচন্ড দ্বিচারিতা।